আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতে এই সংবাদ শিরোনাম। বিমানবন্দরের ঘটনায় নাশকতা, এবার টার্গেট মেট্রো রেল সামরিক স্থাপনা, জড়িত কারা? নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়া যা বলল জামাত। খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ির প্রস্তুতি। চীন থেকে প্রথম হাইপার স্পেকট্রাল স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের। বন্দীদের ফেরত পেয়ে গাজায় হত্যা শুরু করেছে ইসরায়েল। এবার বিস্তারিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন পরিকল্পিত বলে সন্দেহ প্রকাশ করেছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। তারা বলছে, এই অগ্নিকাণ্ড দেশের শিল্প কলকারখানা, আমদানি রপ্তানি খাত এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষতি করে জাতীয় অর্থনীতিকে অচল করার একটি নীলনকশার অংশ হতে পারে। রোববার সংগঠনের সভাপতি মিজানুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। মিজানুর রহমান বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা দরকার। পাশাপাশি দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। সংবাদ বিজ্ঞপ্তিতে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ও অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়ন নিশ্চিতের দাবি জানানো হয়েছে। বাকি দাবিগুলোর মধ্যে রয়েছে ব্যবসায়ীদের ক্ষতিপূরণের পদক্ষেপ নেওয়া এবং জরুরি ভিত্তিতে আমদানি পণ্যের নির্মাণাধীন গুদাম অস্থায়ীভাবে চালু করা। ক্ষয়ক্ষতি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমদানি পণ্যের গুদামে সংরক্ষিত সব পণ্য ভস্মীভূত হয়েছে। কিছু পণ্য অবিকৃত দেখা গেলেও তাপ ও ধোঁয়ার কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। আগুন লাগার পর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস যথাসময়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিভানোর কাজ শুরু করতে অনেকটাই ব্যর্থ। ঢাকা কাস্টম এজেন্টস অ্যাসোসিয়েশন মনে করে, ঘটনাটি অর্থনৈতিক স্থিতিশীলতা ও বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত করার পরিকল্পিত অপচেষ্টার অংশ কিনা তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা প্রয়োজন। সম্প্রতি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দেশবিরোধী নাশকতার অংশ বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থাগুলো। উচ্চ পর্যায়ের নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধারাবাহিক অগ্নিকাণ্ডের সর্বশেষ ঘটনা ঘটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। এটি নিছক দুর্ঘটনা নয়, বরং সুপরিকল্পিত নাশকতার অংশ। সূত্র জানায়, প্রাথমিক প্রমাণের ভিত্তিতে নিরাপত্তা সংস্থাগুলো এই ঘটনার পেছনে আমদানি সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠানের যোগসাজশ চিহ্নিত করেছে। প্রতিষ্ঠানগুলোর মালিকপক্ষের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে এবং তাদের দেশ ছেড়ে পালাতে না পারার বিষয়ে তাৎক্ষণিক নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। নাশকতার পরিকল্পনাকারীদের প্রধান লক্ষ্য ছিল দুটি: এক, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা; দুই, বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে তাদের নিরুৎসাহিত করা। বিমানবন্দরের মতো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্থাপনায় এমন বড় ধরনের নাশকতা সফলভাবে বাস্তবায়ন করতে পারায় চক্রটি পরবর্তী লক্ষ্য হিসেবে দেশের দ্রুত বিকাশমান যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে মেট্রো রেল নাশকতার পরিকল্পনা নিয়েছে বলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এছাড়াও গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি এবং সামরিক সংশ্লিষ্ট স্থাপনায় স্যাবোটেজ ঘটনার পরিকল্পনা রয়েছে। নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে জামাত ইসলামের আন্দোলন জামাতের সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবাদ মাধ্যমে নাহিদ ইসলামের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের ও হামিদুর রহমান আজাদ। সোমবার এহসানুল মাহবুব জোবায়ের সাংবাদিকদের বলেন, দায়িত্বশীল জায়গা থেকে নাহিদ ইসলামের পিআর নিয়ে জামাত ইসলামের আন্দোলন ইস্যুতে এ ধরনের বক্তব্য অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য, যা কোনোভাবেই সমর্থন করে না জামাত ইসলামী। জামাতের আরেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, যে কোনো দলের ব্যাপারে অন্য দলের শিষ্টাচার বজায় রেখে মন্তব্য করা ভালো। ব্লেম গেম বা দোষারোপের রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ পুরনো রাজনৈতিক ধারা এটাই ছিল। রাজনীতির সেই পুরনো ধারা থেকে বের হয়ে আমরা চেয়েছিলাম ব্লেম গেমের রাজনীতিকে বিদায় করতে। আমরা চাই ইতিবাচক রাজনৈতিক ধারা তৈরি করতে, সেটাই প্রত্যাশা ছিল আমাদের। জামাতের নেতা মনে করেন, কোনো দল বা ব্যক্তি যখন সামঞ্জস্যতা কিংবা রাজনৈতিক অবস্থান হারিয়ে ফেলে যে কোনো কিছুই বলতে পারে, সেটা যে কোনো দলের কৌশল কিংবা রাজনৈতিক অবস্থান। এনসিপির প্রসঙ্গে তিনি বলেন, যারা নিজেরা জাতিকে স্বপ্ন দেখানোর কথা বলে, যারা জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করেন এবং আগামীর নতুন বাংলাদেশ গড়ার কথা বলে, সে জায়গা থেকে তাদের সবাইকে ইতিবাচক মনোভাব নিয়েই কাজ করা উচিত। তিনি মনে করেন, এই ধরনের বক্তব্য ছিল পুরনো রাজনৈতিক ধারা, যে কারণে এনসিপির উচিত ছিল দায়িত্বশীলতা ও সৌজন্যতা বোধ বজায় রেখে মন্তব্য করা।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে দুটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্র জানায়, একটি বুলেট প্রুফ বাস কেনার অনুমতি দেওয়া হয় চলতি মাসের শুরুর দিকে, আর গত জুন মাসে একটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়। কোন দেশ থেকে কোন মডেলের এ বুলেট প্রুফ গাড়ি কেনা হবে তা এখনও চূড়ান্ত করেনি বিএনপি। তবে জাপান থেকে গাড়ি কেনার বিষয়ে আলোচনা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর জানান, নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান জনসংযোগ করতে সারা দেশে যাবেন। তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে। বুলেট প্রুফ গাড়ির পর আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করছে বিএনপি। একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের অনুমতি চাওয়া হয়েছে। লাইসেন্স দেওয়ার বিষয়টি এখনো বিবেচনাধীন। পুরান ঢাকার আরমানিটোলাতে পানির পাম্প গলিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থাৎ জবির পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ আহমেদের হত্যার ঘটনায় দুজনকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে পুলিশ। রোববার রাতে তথ্য জানান লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি। ডিসি বলেন, আমরা প্রাথমিক অবস্থায় দুজনকে শনাক্ত করতে পেরেছি। তাদের গ্রেপ্তারের জন্য এরই মধ্যে পুলিশের একাধিক টিম মাঠে সক্রিয়ভাবে কাজ করছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছি ভবনের সবাইকে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনার প্রকৃত তথ্য তুলে আনতে সক্ষম হব। এদিকে ঘটনাস্থলের পাশের ভবনের একটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, বিকেল 4:39 বংশালের নূরবক্স সড়কের মাথা থেকে কালো টি শার্ট পরিহিত, কাঁধে কালো ব্যাগ ও লাল টি শার্ট পরিহিত দুই যুবক দৌড়ে বংশাল রোডের দিকে যাচ্ছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ তাজুল হক বলেন, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। আশেপাশে সিসিটিভির ফুটেজ সংগ্রহের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বলছে, তারা সেটি সংগ্রহ করার চেষ্টা করছে। এর আগে বিকেল 4:30টার দিকে রাজধানীর বংশালের নূরবক্স রোডে রৌশন ভিটায় টিউশনের জন্য এলে বাসার নিচে ছুরিকাঘাতে খুন করা হয় জোবায়েদকে। সেখান থেকে দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করলে 3 তলাতে পড়ে যান তিনি এবং সেখানেই মৃত্যু হয় তার। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তান তাদের ইতিহাসে প্রথমবারের মতো একটি হাইপার স্পেকট্রাল স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। দেশটি এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেছে, যা কৃষি থেকে শুরু করে নগর পরিকল্পনা পর্যন্ত জাতীয় লক্ষ্য পূরণে সহায়তা করবে। পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকপ রবিবার উত্তর পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে H1 স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ ঘোষণা করেছে। হাইপার স্পেকট্রাল স্যাটেলাইটগুলো মাটির নিচে রাসায়নিক বা বস্তুগত যে সূক্ষ্ম পরিবর্তন ঘটে, যা প্রচলিত স্যাটেলাইটের পক্ষে চিহ্নিত করা সম্ভব নয়, তাও শনাক্ত করতে পারে। এর ফলে ফসলের গুণগত মান, জলসম্পদ পর্যবেক্ষণ বা প্রাকৃতিক দুর্যোগে হওয়া ক্ষয়ক্ষতি নির্ণয়ের মতো কাজে এটি বিশেষভাবে কার্যকর। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রযুক্তি সঠিক কৃষি পরিবেশ পর্যবেক্ষণ, নগর পরিকল্পনা এবং দুর্যোগ ব্যবস্থাপনার মতো ক্ষেত্রগুলোতে দেশের জাতীয় সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রণালয় আরও জানায়, ভূমি বিপদ ঝুঁকি সঠিকভাবে চিহ্নিত করার সক্ষমতা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের মতো উন্নয়ন উদ্যোগগুলোতেও অবদান রাখবে। এই করিডোরের লক্ষ্য হলো চীনের উত্তর পশ্চিম সিনজিয়াং প্রদেশকে পাকিস্তানের গাওয়াদার বন্দরের সঙ্গে সংযুক্তকারী অবকাঠামো তৈরি করা। পাকিস্তানের ডন পত্রিকায় সুপারকোর চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ খানের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, হাইপার স্পেকট্রাল স্যাটেলাইটের ডেটা কৃষি উৎপাদনশীলতায় বৈপ্লবিক পরিবর্তন আনতে, জলবায়ু স্থিতিস্থাপকতা বাড়াতে এবং দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদগুলোর সর্বোত্তম ব্যবস্থাপনায় সক্ষমতা যোগ করবে। ইসরায়েলি সেনাবাহিনী স্থানীয় সময় রোববার 19 অক্টোবর সন্ধ্যা থেকে 20টিরও বেশি বিমান হামলা চালানোর পর গাজার বাসিন্দাদের মাঝে নতুন করে ভয় ও আতঙ্ক দেখা দিয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, প্রতিষ্ঠানটির সাংবাদিকদের কাছে নারী ও শিশু সহ গাজার অনেকেই জানতে চেয়েছেন যে যুদ্ধ আবার শুরু হয়েছে কিনা। তাদের কেউ কেউ বলছেন, ইসরায়েল বন্দীদের ফিরে পেয়ে আবার আমাদের হত্যা করতে শুরু করেছে। এর আগে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়ায় দক্ষিণ গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করার কথা জানায় ইসরায়েল। এর মধ্যেই নাসের হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের আবাসস্থলে ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নিহত এবং অনেকে আহত হয়েছেন। এছাড়াও আল আকসা শহীদ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলের আজ জাওয়াইদায় সাংবাদিকদের আবাসস্থলে ইসরায়েলি বিমান হামলার একজন সাংবাদিক সহ 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব খবর আসার আগেই গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত উপত্যকা জুড়ে রোববার কমপক্ষে 11 জন নিহত হয়েছেন। সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, উত্তর গাজায় বেসামরিক লোকদের একটি দলকে লক্ষ্য করে ইসরায়েলি হামলায় 6 জন নিহত হন।
হন। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় এবং 10 অক্টোবর থেকে কার্যকর হওয়া ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধবিরতি ইসরায়েল এবং হামাসের মধ্যে 2 বছরের বেশি সময় ধরে চলমান ধ্বংসাত্মক যুদ্ধের অবসান ঘটায়। তবে স্পষ্টতই সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী, যদিও এর আগে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি ভাঙার অভিযোগ তোলে নেতানিয়াহু সরকার। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। মার্কিন বহুজাতিক খুচরা পণ্য চেইন ওয়ালমার্টের সঙ্গে অংশীদারিত্বে যুক্ত হয়েছে ওপেন এআই। এর ফলে ব্যবহারকারীরা সরাসরি চ্যাটজিপিটির মধ্যেই কেনাকাটা করতে পারবেন। এটির মাধ্যমে রাজস্ব বৃদ্ধির লক্ষ্য নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানটি তাদের চ্যাটবটকে একটি ভার্চুয়াল মার্কেট প্লেসে রূপ দিতে চায়। এক ঘোষণায় মঙ্গলবার ওয়ালমার্ট জানায়, নতুন এই সেবার মাধ্যমে গ্রাহকরা সিম্পলি চ্যাট অ্যান্ড বাই করতে পারবেন। অর্থাৎ চ্যাটজিপিটিতে কথা বলার মাধ্যমেই সরাসরি খাবার, উপকরণ, গৃহস্থলী পণ্য বা অন্য যে কোনো জিনিস ক্রয় করা যাবে। ওয়ালমার্টের সিইও ডগ ম্যাকমিলন বলেন, বহু বছরের পর বছর অনলাইন শপিং মানে ছিল সার্চ বারের পণ্য খোঁজা আর দীর্ঘ তালিকা দেখা, কিন্তু এখন সেটি বদলাতে যাচ্ছে। ওপেন এআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেন, এই অংশীদারি দৈনন্দিন কেনাকাটাকে আরও সহজ করে তুলবে। কখন থেকে এই সেবা চালু হবে তা এখনও জানানো হয়নি, তবে ওয়ালমার্ট জানিয়েছে এটি শীঘ্রই চালু হবে। ওপেন এআই সম্প্রতি শপিফাই ও এটসির মতো অনলাইন বিক্রেতাদের সঙ্গেও একই ধরনের উদ্যোগ নিয়েছে। এবার ওয়ালমার্টের মতো যুক্তরাষ্ট্রের বৃহত্তম খুচরা বিক্রেতার সঙ্গে অংশীদারি প্রতিষ্ঠানটির জন্য আরও বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ওয়ালমার্টের নিজস্ব এআই উদ্যোগের মধ্যে রয়েছে স্পার্কি নামের এআই শপিং অ্যাসিস্ট্যান্ট এবং কর্মীদের জন্য এআই লিটারেসি প্রচার কর্মসূচি। ওয়ালমার্টের নির্বাহী ড্যানিয়েল ডাঙ্কার বলেন, এআই আমাদের কাজের প্রতিটি দিক বদলে দিয়েছে, স্মার্টার ক্যাটালগ থেকে দ্রুততার ডেলিভারি পর্যন্ত। তবে এটি সফল হবে তখনই যখন মানুষ এটির উপর আস্থা রাখবে। এবার খেলার খবর। হংকংয়ের বিপক্ষে ঐতিহাসিক ড্র করেও এশিয়ান কাপের লড়াইয়ে টিকে থাকতে পারেনি বাংলাদেশ। তবে এর পুরস্কার ঠিকই পেয়েছে জামাল ভুঁইয়ারা। র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে টাইগারদের। ফিফার হালনাগাদ করা নতুন র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 184 থেকে 183 নম্বরে উঠে এসেছে হামজা চৌধুরীরা। এক ধাপ এগিয়েছে আর্জেন্টিনাও। র্যাঙ্কিং হালনাগাদের আগে এশিয়ান কাপ বাছাইয়ের 2টি ম্যাচ খেলে বাংলাদেশ, যার একটিতে 4-3 গোলে হারে, তবে অন্যটিতে 1-1 ড্র করে হাভিয়ার কাব্রোর দল, যা ভূমিকা রেখেছে র্যাঙ্কিংয়ে উন্নতিতে। তবে মূলত ব্রুনেই দারুসালাম 19 পয়েন্ট হারিয়ে 2 ধাপ নিচে 185 নম্বরে নেমে যাওয়াতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ। যদিও র্যাঙ্কিংয়ে উন্নতি হলেও পয়েন্ট কমেছে বাংলাদেশের। লাল সবুজ দলের আগের পয়েন্ট ছিল 899.24, বর্তমানে তা 894.4, অর্থাৎ বাংলাদেশের পয়েন্ট কমেছে 5.18। এদিকে আর্জেন্টিনা 3 নম্বর থেকে উঠে এসেছে 2 নম্বরে, আর 2 থেকে 3 নেমে গেছে ফ্রান্স। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন, আর র্যাঙ্কিংয়ে সেরা 5-এ আছে ইংল্যান্ড, চতুর্থ ও পঞ্চম স্থানে আছে পর্তুগাল। অন্যদিকে এক ধাপ এগিয়ে 6ষ্ঠ স্থানে উঠে এসেছে নেদারল্যান্ডস। আর বিশ্বকাপের রেকর্ড 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের অবশ্য অবনমন হয়েছে এক ধাপ। সেলেসাওরা বর্তমানে আছে 7ম স্থানে। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।